সুপ্রিয় শ্রোতারা, গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আত্মজীবনী আমার ছেলেবেলা। আজ এর দ্বিতীয় পর্ব। আমার মা ছিলেন তার পরিবারের প্রথম সন্তান। শ্যামলা ধরনের একহারা গড়নের মেয়ে, অতি আদরের মেয়ে। কেমন করে জানি সবার ধারণা হলো এই মেয়ে তেমন বুদ্ধিমতী হয়নি। তাকে বুদ্ধিমতী বানানোর জন্য ছোট বয়সে পাঠিয়ে দেওয়া হলো বারহাট্টায়। বারহাট্টায় আমার মার মামার বাড়ি। মার নানি যান অসম্ভব বুদ্ধিমতী। তিনি যদি ট্রেনিং দিয়ে এই মেয়েকে কিছুটা মানুষ করতে পারেন। তার ট্রেনিংয়ে তেমন কাজ হলো না, মার বুদ্ধি বিশেষ বাড়ল না। তবে ক্লাস 2তে তখন সরকারি পর্যায়ে একটি বৃত্তি পরীক্ষা হতো। মাই পরীক্ষা দিয়ে মাসে 2 টাকা হারে বৃত্তি পেয়ে চারদিকে চমক সৃষ্টি করে ফেললেন। এ কি কাণ্ড! মেয়ে মানুষ সরকারি জলপানে কি করে পায়? মার দুর্ভাগ্য, বৃত্তির টাকা তিনি পাননি, কারণ তাকে উপরে কোনো ক্লাসে ভর্তি করানো হলো না। মেয়েদের পড়াশোনার দরকার কি? চিঠি লিখতে পারার বিদ্যা থাকলেই যথেষ্ট, না থাকলেও ক্ষতি নেই। মেয়ে মানুষের এত চিঠি লেখালেখির বা কি প্রয়োজন? তারা ঘর সংসার করবে, নামাজ কালাম পড়বে, এর জন্যে বাংলা ইংরেজি শেখার দরকার নেই। তার চেয়ে বরং হাতের কাজ শিখুক, রান্নাবান্না শিখুক, আচার বানানো শিখুক, পিঠা বানানো শিখুক, বিয়ের সময় কাজে লাগবে। আমার মা পড়াশোনা বাদ দিয়ে এইসব কাজ অতি যত্নের সঙ্গে শিখতে লাগলেন। তাছাড়া নানিজান প্রতি বৎসর একটি করে পুত্র বা কন্যা জন্ম দিয়ে ঘর ভর্তি করে ফেলছেন। তার সর্বমোট 12টি সন্তান হয়। বড় মেয়ে হিসেবে ছোট ছোট ভাই বোনদের মানুষ করার কিছু দায়িত্ব মার উপর চলে আসে। এই করতে করতে একদিন তার বয়স হয়ে গেল 15। কি সর্বনাশের কথা! 15 হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। বারহাট্টা থেকে কঠিন সব চিঠি আসতে লাগলো, যেন অবিলম্বে মেয়ের বিয়ের চেষ্টা করা হয়। চারদিকে সুপাত্র খোঁজা চলতে লাগলো। একজন সুপাত্রের সন্ধান আনলেন মার দুই সম্পর্কে চাচা, শ্যামপুরের দুদু মিয়া। দুদু মিয়া পাগল ধরনের মানুষ, বিয়ে পাশ করেছেন। দেশ নিয়ে মাথা ঘামান, কি করে অশিক্ষিত মূর্খ মুসলমানদের রাতারাতি শিক্ষিত করা যায়, সেই চিন্তাতেই তার বেশিরভাগ সময় কাটে। শ্যামপুরের অতি দুর্গম অঞ্চলে তিনি ইতিমধ্যে একটা স্কুল দিয়ে ফেলেছেন। সেই স্কুলে একদল রোগাভোগা ছেলে সারাদিন সরেও সরেয়া বলে চেঁচায়। যে মানুষটি এইসব কর্মকাণ্ডের মূলে, তার বিচার বুদ্ধির ওপর খুব আস্থা রাখা যায় না। তবু আমার নানাজান তাকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হয়। ছেলে কি করে? কিছু করে না। করার মধ্যে যা করে তা হলো ন্যাশনাল লাইব্রেরিতে বসে সারাদিন বই পড়ে। তুমি তাকে চেনো কি করে? দীর্ঘদিন তার সঙ্গে কলকাতার এক মেসে ছিলাম, তাকে খুব ভালো করে দেখার সুযোগ হয়েছে। বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা শোচনীয়। ছেলের নাম করা আত্মীয় স্বজন কে আছেন? কেউ নেই, সবাই হতদরিদ্র। তবে ছেলের বাবা উলাপাস, বড় মৌলানা, অতি সজ্জন ব্যক্তি। অতি সজ্জন ব্যক্তি দিয়ে কাজ হবে না। ছেলের মধ্যে তো তেমন কিছু দেখছি না। রাত দিন যে ছেলে বই পড়ে, সে আবার কেমন ছেলে? বই পড়লে তো সংসার চলে না। দুদু মিয়া খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন, এত ভালো ছেলে আমি আমার জীবনে দেখিনি, এইটুকু বলতে পারি। দেখতে কেমন? রাজপুত্র। কি বললেন? রাজপুত্র? ছেলে দেখতে রাজপুত্রের মতো শুধু এই কারণেই নানাজান ছেলের বাবার সঙ্গে কথা বলতে রাজি হলেন। কথা বলে মুগ্ধ হয়ে গেলেন। আমার দাদা মৌলানা আজিমুদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরবি ফার্সিতে তার অগাধ জ্ঞান ছিল। অতি বিনয়ী মানুষ ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেই তিনি হাত তুলে যে প্রার্থনা করেন, তার থেকে মানুষটির চরিত্র স্পষ্ট হবে বলে আমার ধারণা। তিনি বলেন, হে পরম করুণাময়, আমার পুত্রকন্যা এবং তার পুত্রকন্যাদের তুমি কখনো অর্থবিত্ত দিও না। তাদের জীবনে যেন অর্থকষ্ট লেগেই থাকে, কারণ টাকা পয়সা মানুষকে ছোট করে। আমি আমার সন্তান সন্ততিদের মধ্যে ছোট মানুষ চাই না,
বড় মানুষ চাই। আমার দাদার চরিত্র আরও স্পষ্ট করার জন্য আমি আরেকটি ঘটনার উল্লেখ করি। আমার মেট্রিক পরীক্ষার ফল বের হয়েছে। কেমন করে যেন পরীক্ষা খুব ভালো করে ফেলি। 5টি লেটার নিয়ে বোর্ডে 2য় স্থান পেয়ে যাই। টেলিগ্রামে দাদাকে খবর পাঠানো হয়। যে পিয়ন দাদাকে টেলিগ্রামটি দেন, দাদা তাকে বসতে বলেন। পিয়ন বসে আছেন। দাদা ভেতর বাড়ি চলে গেছেন। বেশ খানিকক্ষণ পর ফিরে এসে বললেন, শোকরানা নামাজ পড়ার জন্য খানিক বিলম্ব হয়েছে। আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ভাই, আমি অতি দরিদ্র একজন মানুষ। এই মুহূর্তে আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই আমি নিয়ে এসেছি। আপনি এই টাকা গ্রহণ করলে আমি মনে শান্তি পাব। কারণ আজ যে খবর আপনি আমাকে দিলেন, এত ভালো খবর এই জীবনে আমি পাই নাই। এই বলে দাদা নগদ টাকা এবং ভাঙতি পয়সায় প্রায় 40 টাকা একটা রুমালে বেঁধে বিস্মিত পিয়নের হাতে দিলেন। শুধু তাই না, বিনীত ভঙ্গিতে বললেন, আমি খুব খুশি হব আপনি যদি দুপুরে 4টা ডাল ভাত আমার সঙ্গে খান। তার কিছুদিন পরে আমি দাদার একটা চিঠি পাই। তাতে তিনি লিখলেন, তোমাকে ছোটবেলায় একটি প্রশ্ন করিয়াছিলাম, তুমি জবাব দিতে পারো নাই। আমার মন খারাপ হইয়াছিল। আমার ধারণা ছিল তোমার বুদ্ধি তেমন নাই। আজ তুমি তা ভুল প্রমাণিত করিয়াছ। আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়াইয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতেছি। এই সময়ে তোমার কারণে মনে প্রবল সুখ পাইলাম। মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধকে তুমি সুখী করিয়াছ। আল্লাহ তোমাকে তার প্রতিদান দেবেন। আল্লাহ সবাইকে সবার প্রাপ্য দেন। যে প্রশ্নটির জবাব শৈশবে দিতে পারিনি সেটা বলি। তখন ক্লাস 2তে পড়ি। সিলেটের বাসায় দাদা বেড়াতে এসেছেন। অসহ্য গরম, হাত পাখায় হাওয়া খাচ্ছেন। হঠাৎ আমাকে বললেন, এই শোন, পাখার ভেতর তো বাতাস ভরা নেই, তবু পাখা নাড়লেই আমরা বাতাস পাই কিভাবে? বাতাসটা আসে কোত্থেকে? আমি সেই কঠিন প্রশ্নের জবাব দিতে পারিনি। প্রশ্ন শুনে হকচকিয়ে গিয়েছিলাম। দাদা দুঃখিত গলায় বলেন, আমার ধারণা ছিল তুই পারবি। তুই তো আমার মনটাই খারাপ করে দিলি। প্রসঙ্গ থেকে অনেক দূরে সরে এসেছি। আবার প্রসঙ্গে ফিরে যাই। ছেলের সঙ্গে কোনো কথাবার্তা না বলে শুধুমাত্র ছেলের বাবার সঙ্গে খানিকক্ষণ কথা বলার পরই নানাজান একজন বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবার প্রস্তুতি নিয়ে নিলেন। মেয়েকে বিবাহিত জীবন কি তা বোঝানোর জন্য বর্ষিয়ান মহিলারা দূর দূর থেকে নাইয়র চলে এলেন। নকশি পিঠা তৈরি হয়ে টিন বন্দি হতে লাগলো। সন্ধ্যাবেলায় হাতে গড়া সেমাই তৈরি করতে করতে পাড়ার বউরা মিহি গলায় বিয়ের গীত গাইতে লাগলো। নানাজান কি মনে করে চলে গেলেন ময়মনসিংহ। ছেলে নাটক নোবেল পড়ে, মেয়েকেও তার জন্য প্রস্তুত থাকা দরকার। 2-একটা নাটক নোবেল পড়া থাকলে মেয়ের সুবিধা হবে। লাইব্রেরিতে গিয়ে বললেন, ভালো একটা নোবেল দিন তো, আমার মেয়ের জন্য, বুঝে শুনে দিবেন। লাইব্রেরিয়ান গম্ভীর মুখে বললেন, মেয়ে ছেলেকে নাটক নোবেল বই দেওয়া ঠিক না, একটা ধর্মের বই নিয়ে যান, তাপসী রাবেয়া। জি না, একটা নোবেলই দেন। দোকানদার একটা বই কাগজে মুড়ে দিয়ে দিল। নানাজান মার হাতে সেই বই তুলে দিলেন। মার জীবনে এটাই প্রথম উপন্যাস। উপন্যাসের নাম নৌকাডুবি। লেখক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম উপন্যাস পড়েই মা মোহিত। 1বার 2বার 3বার পড়া হলো, তবু যেন ভালো লাগা শেষ হয় না। বাসর রাতে বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো বইটই পড়েছ? এই ধরো গল্প উপন্যাস। মা লাজুক ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়লেন। 2-একটা বইয়ের নাম বলতে পারবে? মা ক্ষীণ স্বরে বললেন, নৌকাডুবি। গভীর বিস্ময়ে বাবা দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলেন না। এই অজপাড়া গায়ের একটি মেয়ে কিনা রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়ে ফেলেছে। সেই রাতে বাবা মার মধ্যে আর কি কথা হয়েছে আমি জানি না, জানার কথাও নয়। তারা আমাকে বলেননি, কিন্তু আমি কল্পনা করে নিতে পারি, কারণ আমি এবং আমার অন্য 5 ভাই বোন তো তাদের সঙ্গেই ছিলাম, লুকিয়েছিলাম তাদের ভালোবাসায়। গ্রামের যে বোকা ধরনের মেয়ে বিয়ের পর শহরে চলে এলো, আমার ধারণা সে অসম্ভব বুদ্ধিমতী মেয়েদেরই একজন। আমি এখনো তার বুদ্ধির ঝলকে চমকে চমকে উঠি।
মা শুধু যে বুদ্ধিমতী তাই না, অসম্ভব সাহসী এবং স্বাধীন ধরনের মহিলা। 16ই ডিসেম্বরের পর মা আমাদের ভাই বোন সবাইকে নিয়ে ঢাকায় চলে এলেন। হাতে একটি পয়সাও নেই। এই অবস্থায় পুরানা পল্টনে বাড়ি ভাড়া করলেন। আমাদের সবাইকে একত্র করে বললেন, তোরা তোদের পড়াশোনা চালিয়ে যা, সংসার নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি দেখব। পুরানা পল্টনের ওই বাড়িতে আমাদের কোনো আসবাবপত্র ছিল না। আমরা মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমোতাম। কেউ বেড়াতে এলে তাকে মেঝেতেই বসতে হতো। মা নানান সমিতিতে ঘুরে ঘুরে সেলাইয়ের কাজ জোগাড় করলেন। দিন রাত মেশিন চালান, জামা কাপড় তৈরি করেন। সেলাই রোজগারের সঙ্গে বাবার পেনশনের নগণ্য টাকা যুক্ত হয়ে সংসার চলত। তিনি শুধু যে ঢাকার সংসার চালাতেন তাই না, মোহনগঞ্জে তার বাবার বাড়ির সংসারও এখান থেকেই দেখাশোনা করতেন। অনেককাল আগে গ্রামের এই বোকা বোকা ধরনের লাজুক কিশোরী মেয়েটি কখনো কল্পনা করতে পারেনি কি কঠিন সংগ্রামময় জীবন অপেক্ষা করছে তার জন্য। যুদ্ধক্লান্ত এই বৃদ্ধা এখন কি ভাবেন আমি জানি না। তার পুত্র কন্যারা নানানভাবে তাকে খুশি করতে চেষ্টা করে, তিনি তাদের সেই সুযোগ দিতে চান না। আমার ছোট ভাই ডক্টর জাফর ইকবাল আমেরিকা থেকে টিকিট পাঠিয়ে দিয়ে লিখল, মা আপনি আসুন, আপনাকে আমেরিকা এবং ইউরোপ ঘুরিয়ে দেখাবো, আপনার ভালো লাগবে। মা বললেন, যে জিনিস তোমার বাবা দেখে যেতে পারেননি আমি তা দেখব না। আমি বললাম, আম্মা আপনি কি হজে যেতে চান? যেতে চাইলে বলুন, ব্যবস্থা করি। না। ছোটবেলায় দেখেছি আপনি জড়ি দিয়ে তাজমহলের ছবি এঁকেছিলেন, তাজমহল দেখতে ইচ্ছে করে? না, আমি একা একা কিছু দেখব না। বাবা যেসব জিনিস খেতে পছন্দ করতেন তার মৃত্যুর পর কোনো দিন সেই খাবার বাসায় রান্না করেননি। সেই সব খাবারে একটি হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর গোশত, আর একটি বরবটির চচ্চড়ি। আহামরি কোনো খাবার নয়। আমি একবার বললাম, আমাদের জন্য আপনার কি কোনো উপদেশ আছে? তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, উপদেশ নয়, একটি আদেশ আছে। আদেশটি হচ্ছে, কেউ যদি কখনো তোমাদের কাছে টাকা ধার চায় তোমরা না বলবে না। আমাকে অসংখ্যবার মানুষের কাছে ধারের জন্য হাত পাততে হয়েছে। ধার চাওয়ার লজ্জা এবং অপমান আমি জানি। অপ্রাসঙ্গিকভাবে বলি, মার অসাধারণ ইএসপি বা অতীন্দ্রিয় ক্ষমতা ছিল। প্রায় সময়ই ভবিষ্যতে কী ঘটনা ঘটবে তা হুবহু বলে দিতে পারতেন। মার এই অস্বাভাবিক ক্ষমতা সম্পর্কে বাবা পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন। মাকে তিনি ঠাট্টা করে ডাকতেন মহিলা পীর। মার এই ক্ষমতা বাবার মৃত্যুর পরপরই পুরোপুরি নষ্ট হয়ে যায়। জোছনার ফুল। আমাদের বাসা ছিল সিলেটের মীরাবাজারে। সাদা রঙের একতলা দালান, চারিদিকে সুপারি গাছের সারি। ভেতরের উঠোনে একটি কুয়া, কুয়ার চারপাশ বাঁধানো। বাড়ির ডান দিকে প্রাচীন কয়েকটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পাতায় আলো আঁধারের খেলা। কুয়ার ভেতর উঁকি মারছে নীল আকাশ। একটু দূরে দুটো আতাফল গাছ, সোনালি রঙের আতাফলে পুরো গাছ সোনালি হয়ে আছে। পাকা আতার লোভে ভিড় করেছে রাজ্যের পাখি, তাদের সঙ্গে ঝগড়া বেঁধে গেছে কাকদের। কান পাতা দেয় এমন একটা রহস্যময় পরিবেশে আমার শৈশবের শুরুটা খুব খারাপ না, তবু শৈশবের কথা মনে হলেই প্রথমে কিছু দুঃখময় স্মৃতি ভিড় করে। কিছুতেই তাদের তাড়াতে পারি না। সেগুলো দিয়ে শুরু করি। একদিন কি যেন একটা অপরাধ করেছি, কাপ ভেঙে ফেলেছি কিংবা পাশের বাড়ির জানালায় ঢিল মেরেছি। অপরাধের শাস্তি দেওয়া হবে। মা শাস্তির ভার দিলেন আমার মেজো চাচাকে। তিনি আমাদের সঙ্গেই থাকতেন। সিলেটে এমসি কলেজে আইএ পড়তেন এবং প্রতি বছর ফেল করতেন। মেজো চাচা আমাকে শাস্তি দেওয়ার দায়িত্ব অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। আমাকে এক হাতে শূন্যে ঝুলিয়ে কুয়ার মুখে ধরে বললেন, দিলাম ছেড়ে। আমার সমস্ত শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সত্যি যদি ছেড়ে দেন? নিচে গহীন কুয়া। একটা হাত ধরে আমাকে কুয়ার ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে। মেজো চাচা মাঝে মাঝে এমন ভঙ্গি করছেন যেন আমাকে সত্যি সত্যি ছেড়ে দিচ্ছেন। আমি কাঁদতে কাঁদতে বললাম,
আর কোনোদিন করব না, আর কোনোদিন না। আমার বয়স তখন কত, 5 কিংবা 6, নিতান্তই শিশু। এরকম একটা শিশুকে কুয়ায় ঝুলিয়ে যে ভয়ঙ্কর মানসিক শাস্তি মেজো চাচা দিলেন, তা ভাবলে আমি আজও আতঙ্কে নীল হয়ে যাই। লিখতে লিখতে চোখের সামনে সেই অতল স্পর্শী কুয়া ভেসে উঠছে, বুক ধরফর করা শুরু হয়েছে। আমার মেজো চাচা কিংবা আমার মা দুজনে কেউই বুঝলেন না একটি শিশুকে এইভাবে মানসিক শাস্তি দেওয়া যায় না, এটা অমানবিক। এ ধরনের শাস্তিতে শিশুর মনোজগতে বড় রকমের বিপর্যয় ঘটে যেতে পারে। বরং তারা দুজনেই দেখলেন আমি একটিমাত্র জিনিসকে ভয় পাই, সেটা কুয়ায় ঝুলিয়ে ধরা। কাজেই বারবার আমাকে শাস্তি দেওয়া হতে লাগলো। অসম্ভব দুষ্ট ছিলাম, নানানভাবে সবাইকে জ্বালাতন করতাম। শাস্তি আমার প্রাপ্য ছিল, কিন্তু এত কঠিন শাস্তি না, যে শাস্তি চিরকালের মতো আমার মনে ছাপ ফেলে যাবে। আমাকে এই অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করে আমার ছোট বোন শেফু, তাকেও একদিন এই শাস্তি দেওয়া হলো। মেজো চাচা তাকে কুয়ার ভেতর ঝুলিয়ে দিয়ে বললেন, দিলাম ছেড়ে। সে নির্বিকার ভঙ্গিতে বলল, দেন ছেড়ে। চাচা বললেন, সত্যি সত্যি ছেড়ে দেব? সে থমথমে গলায় বলল, ছাড়েন, আপনাকে ছাড়তে হবে। শেফুর কথাবার্তায় আমার চাচা এবং মা দুজনে খুব মজা পেলেন। বাবা অফিস থেকে ফেরা মাত্র তাকে এই ঘটনা বলা হলো। বাবা অবাক হয়ে বললেন, এদের এইভাবে শাস্তি দেওয়া হয়? কই, আমি তো জানি না। কি ভয়ঙ্কর কথা! এ জাতীয় শাস্তির কথা আর যেন কোনোদিন না শুনি। মা বললেন, এরা বড় যন্ত্রণা করে, তুমি তো বাসায় থাকো না, তুমি জানো না। বাবা কঠিন গলায় বললেন, এ ধরনের শাস্তির কথা আর যেন না শুনি। শাস্তি বন্ধ হলো, কিন্তু মন থেকে স্মৃতি মুছল না। কতদিন পার হয়েছে, অথচ এখনো দুঃস্বপ্নের মতো গহীন কুয়াটার কথা মনে পড়ে। প্রসঙ্গক্রমে বলা দরকার, আমার এই চাচা শুধু শাস্তিদাতাই ছিলেন না, প্রচুর আদরও তার কাছে পেয়েছি। আমার অক্ষর জ্ঞানও হয়েছে তার কাছে। কুয়ার হাত থেকে বাঁচলেও মাকড়সার হাত থেকে বাঁচলাম না। মাকড়সার ব্যাপারটা বলি। কোনো এক বিচিত্র এবং জটিল কারণে আমাদের 6 ভাই বোনেরই ভয়ঙ্কর মাকড়সা ভীতি আছে। নিরীহ ধরনের পোকাটিকে দেখা মাত্রই আমাদের সবার মনোজগতে এক ধরনের বিপ্লব ঘটে যায়। আমরা আতঙ্কে ঘৃণায় শিউরে উঠি, বমি ভাব হয়, চিৎকার করে ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করে। মনোবিজ্ঞানীরা এই ভীতির নিশ্চয়ই একটা ব্যাখ্যা দেবেন, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। মাকড়সা ভীতির মাত্রা বোঝানোর জন্য আমি আমাদের 3 ভাই বোনের 3টি ঘটনা উল্লেখ করছি। আমার ছোট বোন শেফু কলেজে অধ্যাপনা করে। একদিন রিক্সা করে ক্লাসে যাচ্ছে। হঠাৎ রিক্সা থেকে একটি মাকড়সা তার শাড়িতে উঠে পড়ল। সে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে অসংখ্য মানুষের দৃষ্টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে শাড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মাকড়সা, আমার শাড়িতে মাকড়সা। লোকজন হৃদয়হীন নয়, তারা শাড়ি থেকে মাকড়সা সরিয়ে হাতে শাড়ি তুলে দিল। দ্বিতীয় ঘটনাটা আমার ছোট ভাই ডক্টর জাফর ইকবালকে নিয়ে। সেই শিকাগো বাস স্টেশনের টয়লেটে গেছে। হঠাৎ লক্ষ্য করল ইউরিনালে সবুজ রঙের একটা বড়সড় মাকড়সা। সেই বিকট একটা চিৎকার দিয়ে বের হয়ে এলো। লোকজন দৌড়ে এলো, পুলিশ ছুটে এলো। সবার ধারণা কোনো খুনটুন হয়ে গেছে। এবার আমার নিজের কথা বলি। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। বিএম কলেজে রসায়ন শাস্ত্রের এমএসসি পরীক্ষার এক্সটার্নাল হয়ে। প্রথম শ্রেণীর একটি কেবিন রিজার্ভ করা। রাত 10টার মতো বাজে। হঠাৎ দেখি কেবিনের ছাদে বিশাল এক মাকড়সা পেটে ডিম নিয়ে চুপচাপ বসে আছে। আমি ছিটকে ঘর থেকে বের হয়ে এলাম। 10 টাকা কবুল করে একজন ঝাড়ুদার নিয়ে এলাম। সে অনেক খুঁজেও মাকড়সা পেল না, কোথায় যেন লুকিয়ে পড়েছে। কেবিনে আর ঢুকলাম না, যদি মাকড়সা আবার কোনো অন্ধকার কোণ থেকে বের হয়ে আসে। প্রচণ্ড শীতের রাত পার করে দিলাম ডেকে হাঁটাহাঁটি করে। যতবার মাকড়সার কথা মনে পড়ল ততবারই শিউরে উঠতে লাগলাম। এই ভীতি আমরা ভাই বোনেরা জন্মসূত্রে নিয়ে এসেছি। হয়তোবা আমাদের জিনে 46টি ক্রোমোজোমের কোনো একটিতে কোনো গণ্ডগোল আছে, যার কারণে এই অস্বাভাবিক ভীতি।
শৈশবে আমাকে ঘুম পাড়ানোর জন্য এই মাকড়সার ভীতিও কাজে লাগানো হতো। অধিকাংশ শিশুর মতো আমারও রাতে ঘুম আসতো না। মা বিরক্ত হয়ে মেজো চাচাকে বলতেন, ওকে ঘুম পাড়িয়ে আন। মেজো চাচা আমাকে কোলে নিয়ে চলে যেতেন বাড়ির দক্ষিণে কাঁঠাল গাছের কাছে। সেই কাঁঠাল গাছে বিকটাকার মাকড়সার জাল পেতে চুপচাপ বসে থাকত। আমাকে সেই সব মাকড়সার কাছে নিয়ে গিয়ে বলা হতো, ঘুমাও, না ঘুমালে মাকড়সা গায়ে দিয়ে দিব। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তাম। এখন আমার ধারণা ঘুম না, ভয়ে হয়তোবা অচেতনের মতো হয়ে যেতাম। কেউ তা বুঝতে পারত না। ভাবতো ঘুম পাড়ানোর চমৎকার ওষুধ তাদের কাছে আছে। এখন ভাবলে মনটা খারাপ হয়ে যায়। না বুঝিয়ে বয়স্ক মানুষরা নিতান্তই অবধ একটি শিশুর উপর কি ভয়াবহ নির্যাতনই না চালিয়েছেন। আমি ছেলেবেলার কথা লিখব বলে স্থির করার পর আমার সব আত্মীয় স্বজনকে চিঠি লিখে জানালাম, আমার ছেলেবেলা সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানেন আমাকে যেন লিখে জানান। আমার এই আহ্বানের জবাবে ছোট চাচা ময়মনসিংহ থেকে যে চিঠি লিখলেন তার অংশবিশেষ এইরকম। হুমায়ুন শৈশবে বড় দুষ্ট প্রকৃতির ছিল। রাত্রিতে কিছুতেই ঘুমাইত না। তখন তাহাকে মাকড়সার কাছে নিয়ে গেলে 2 হাতে গলা জড়াইয়া সঙ্গে সঙ্গে ঘুমে অচেতন হইয়া যাইত। ইহার কি যে কারণ কে জানে। কুয়া এবং মাকড়সা এই দুটি জিনিস বাদ দিলে আমার শৈশবকে অসাধারণ আনন্দময় সময় বলা যায়। আমার ছিল পূর্ণ স্বাধীনতা। আজকালকার মায়েরা সন্তান চোখের আড়াল হলেই চোখ কপালে তুলে হইচই শুরু করে দেন। আমাদের সময় অবস্থা ভিন্ন ছিল। শিশুদের খোঁজ পড়ত শুধু খাওয়ানোর সময়। তাদের পড়াশোনা নিয়ে বাবা মাদের খুব দুশ্চিন্তা ছিল না। একটি শিশু শিক্ষা এবং ধারাপাতির চটি একটা বই এবং স্লেট পেন্সিল কিনে দিলেই বাবা মারা মনে করতেন অনেক করা হলো, বাকি পড়াশোনা ধীরে সুস্থে হবে। এমন তারা কিসের? ক্লাস 1-2 পরীক্ষাগুলোতে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা নেই। পাশ করে পরের ধাপে উঠতে পারলেই হলো। না পারলেও ক্ষতি নেই, পরের বার উঠবে। স্কুল তো পালিয়ে যাচ্ছে না। পুরো ব্যাপারটায় এক ধরনের ঢিলেঢালা ভাব। এমনিতেই নাচুনি বুড়ি, তার উপর ঢাকের বাড়ি। বাবা আদেশ জারি করলেন তার ছেলে মেয়েদের যেন পড়াশোনার ব্যাপারে কোনো চাপ না দেয়া। পড়াশোনার জন্য সারা জীবন তো পড়েই রইল, শিশুকালটা আনন্দে কাটুক। মহানন্দে সময় কাটতে লাগলো। শিশুদের আনন্দের উপকরণ চারিদিকে ছড়ানো। অতি তুচ্ছ বিষয় থেকেও তারা আনন্দ আহরণ করে। আমিও তাই করছি। আমার মার কোলে তখন আমার ভাই ইকবাল। মা তাকে নিয়ে ব্যস্ত। আমার দিকে তাকানোর সময় নেই। আমি মনের আনন্দে একা একা ঘুরি, যা দেখি তাই ভালো লাগে। ক্লান্তিহীন হাঁটা, মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি। তখন একে তাকে জিজ্ঞেস করতে হয়, মীরাবাজার কোন দিকে? আমার দীর্ঘ অনুপস্থিতিতে বাসায় কাউকে কখনো চিন্তিত হতে দেখিনি। দুপুরে খাবার সময় উপস্থিত থাকলেই হলো। দুপুরে খাবার শেষ হবার পর আরও আনন্দ। মা দিবানিদ্রায়, ঝিম ধরা দুপুর। আমি ঘুরছি নিজের মনের আনন্দে। এই পর্যায়ে একজন আইসক্রিমওয়ালার সঙ্গে আমার খাতির হয়ে গেল। তখনকার আইসক্রিমওয়ালারা 2 হাতে 2টা আইসক্রিমের বাক্স নিয়ে মধুর গলায় ডাকত, দুধমালাই আইসক্রিম, দুধমালাই। 2 রকম আইসক্রিম ছিল, 2 পয়সা দামের সাধারণ আর 1 আনা দামের অসাধারণ। আইসক্রিম খাবার পরম সৌভাগ্য মাসে একবারে বেশি হতো না, হবার কথাও নয়। যাই হোক, এমনই এক ঝিম ধরা দুপুরে চাই দুধমালাই আইসক্রিম শুনে শুনে ছুটে ঘর থেকে বের হলাম। আইসক্রিমওয়ালা বলল, আইসক্রিম কিনবে? আমি মনের দুঃখে মন চেপে বললাম, না, পয়সা নাই। আইসক্রিমওয়ালা কিছুক্ষণ কি জানি ভেবে বলল, খাও একটা আইসক্রিম, পয়সা লাগবে না। আমার তখন বিস্মিত হবার ক্ষমতাও নষ্ট হয়ে গেছে। কি বলে এই লোক, না চাইতে দিয়ে দিচ্ছে কোহিনূর হীরা। লোকটি একটা আইসক্রিম বের করে হাতে দিয়ে বলল, আরাম করে খাও, আমি বসে বসে দেখি। সে উবু হয়ে বসল। আমি অতি দ্রুত আইসক্রিম শেষ করলাম। কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে, দেখল না। রোজ এই ঘটনা পুনরাবৃত্তি হতে লাগলো। ঠিক দুপুরবেলা সমস্ত মীরাবাজারের মায়েরা যখন ঘুমে অচেতন তখন সে আসে, চাপা গলায় ডাকে, এই খোকা, এই।
আমি ছুটে বের হয়ে আসি। সে আইসক্রিম বের করে দেয়। আমি মহানন্দে খাই। খেতে খেতে মনে হয় আমার মানব জন্ম সার্থক হলো। পুরো 1 মাস ধরে এই ব্যাপার বলল। তারপর মা কি করে জানি টের পেলেন। তিনি আঁতকে উঠলেন। তার ধারণাই ছেলে ধরা। বাসায় সবারই ভয় আমাকে নিয়ে যাবে। বাবাকে খবর দিলেন। তিনিও চিন্তিত হলেন এবং অফিস বাদ দিয়ে এক দুপুরে বাসায় বসে রইলেন। আইসক্রিমওয়ালাকে ধরতে হবে। বেচারা ধরা পড়ল। বাবা তার পুলিশি গলায় কঠিন ধমক দিলেন। মেঘ স্বরে বললেন, তুমি একে রোজ আইসক্রিম খাওয়াও, কারণটা কি? এমনি খাওয়াই স্যার, কোনো কারণ নাই। বিনা কারণে কিছুই হয় না, তুমি কারণ বলো। আইসক্রিমওয়ালা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবার হাজারো প্রশ্নের জবাব দিল না। বাবা পুরো মাসে 30টি আইসক্রিম হিসাব করে তাকে দাম দিয়ে দিলেন এবং বললেন, আর কখনো যেন সে না আসে। সে টাকা নিয়ে চলে গেল, কিন্তু পরদিন আবার এলো। একটা দুধমালায় আইসক্রিম বের করে নিচু গলায় বলল, খোকা তুমি খাও, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমি আইসক্রিম বেচা ছেড়ে দেব। আমি চিন্তিত স্বরে বললাম, কেন? সে তার জবাব না দিয়ে কোমল গলায় বলল, খোকা আমার কথা মনে থাকবে? মানুষকে দেয়া বেশিরভাগ কথাই আমি রাখতে পারিনি, কিন্তু হতদরিদ্র আইসক্রিমওয়ালার কথা আমি মনে রেখেছি। এখনো মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি জন্য সে বিনা পয়সায় আমাকে আইসক্রিম খাওয়াতো। আমার বয়সী কোনো ছেলে কি তার ছিল যে অল্প বয়সে মারা গেছে? দরিদ্র পিতা তার স্নেহ ঢেলে দিয়েছে অচেনা একটি শিশুকে, নাকি অন্য কোনো কারণ আছে? রহস্যময় এই পৃথিবীতে কিছু কিছু ঘটনা পুনরাবৃত্তি হয়। প্রায় 30 বছর পর আইসক্রিম খাওয়ার ঘটনাটির পুনরাবৃত্তি হলো। তখন শ্যামলীতে থাকি। আইসক্রিমওয়ালা এসেছে। আমার বড় মেয়ে নোভা আমার কাছ থেকে 2 টাকা নিয়ে ছুটে গেল আইসক্রিম কিনতে। আইসক্রিম হাতে হাসি মুখে ফিরে এসে বলল, আইসক্রিমওয়ালা আমার কাছ থেকে টাকা নেয়নি, বিনা টাকায় আইসক্রিম দিল, বলল টাকা দিতে হবে না। আমার স্ত্রী চমকে উঠে বলল, নির্ঘাত ছেলে ধরা, তুমি এক্ষুনি নিচে যাও। আমি নিচে গেলাম না। ছেলেবেলায় সেই আইসক্রিমওয়ালা কথা ভেবে বড়ই মন কেমন করতে লাগলো। শীতের শুরুতে আমার আনন্দময় আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা যেতে লাগলো। শুনলাম আমি রাস্তায় ঘুরে ঘুরে পুরোপুরি বাদর হয়ে গেছি। প্যান্ট পরা বলে লেজটা দেখা যায় না, প্যান্ট খুলে ফেললে লেজও দেখা যাবে। আমার বাদর জীবনের সমাপ্তি ঘটানোর জন্যই আমাকে নাকি স্কুলে ভর্তি করে দেওয়া হবে। আমার প্রথম স্কুলে যাওয়া উপলক্ষে একটা নতুন খাকি প্যান্ট কিনে দেওয়া হলো। সেই প্যান্টের কোনো জিপার নেই, সারাক্ষণ হাঁ হয়ে থাকে। অবশ্য তা নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন হলাম না। নতুন প্যান্ট পরছি, এই আনন্দেই আমি আত্মহারা। মেজো চাচা আমাকে কিশোরী মোহন পাঠশালায় ভর্তি করিয়ে দিয়ে এলেন এবং হেডমাস্টার সাহেবকে বললেন, চোখে চোখে রাখতে হবে, বড়ই দুষ্ট। আমি অতি সুবোধ বালকের মতো ক্লাসে গিয়ে বসলাম। মেঝেতে পাটি পাতা, সেই পাটির উপর বসে পড়াশোনা। ছেলে মেয়ে সবাই পড়ে। মেয়েরা বসে প্রথম দিকে, তাদের পেছনে ছেলেরা। আমি খানিকক্ষণ বিচার বিবেচনা করে সবচেয়ে রূপবতী বালিকার পাশে ঠেলে ঠুলে জায়গা করে বসে পড়লাম। রূপবতী বালিকা অত্যন্ত হৃদয়হীন ভঙ্গিতে তুই তুই করে সিলেটি ভাষায় বলল, এই তোর প্যান্টের ভেতরে সব কিছু দেখা যায়। ক্লাসের সব কটা ছেলে মেয়ে একসঙ্গে হেসে উঠল। মেয়েদের আক্রমণ করা অনুচিত বিবেচনা করে সবচেয়ে উচ্চস্বরে যে ছেলেটি হেসেছে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। হাতের কনুইয়ের প্রবল আঘাতে রক্তারক্তি ঘটে গেল। দেখা গেল ছেলেটির সামনের একটি দাঁত ভেঙে গেছে। হেডমাস্টার সাহেব আমাকে কান ধরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকার নির্দেশ দিলেন। ছাত্রছাত্রীদের উপদেশ দিলেন, এ মহাগুন্ডা, তোমরা সাবধানে থাকবে, খুব সাবধান। পুলিশের ছেলে গুন্ডা হওয়াই স্বাভাবিক। ক্লাস 1 12টার মধ্যে ছুটি হয়ে যায়। এই 2 ঘন্টা আমি কান ধরে দাঁড়িয়ে থাকলাম। আমার সময়টা যে খুব খারাপ কাটলো তা নয়। স্কুলের পাশেই আনসার ট্রেনিং ক্যাম্প, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। লেফট রাইট লেফট রাইট, দেখতে বড়ই ভালো লাগছে। মনে মনে ঠিক করে ফেললাম বড় হয়ে আনসার হব। ক্লাসে দ্বিতীয় দিনেও শাস্তি পেতে হলো। মাস্টার সাহেব অকারণেই আমাকে শাস্তি দিলেন।
সম্ভবত প্রথম দিনের কারণেই আমার ওপর রেগেছিলেন। তিনি মেঘস্বরে বললেন, গাধাটা মেয়েদের সঙ্গে বসে আছে কেন? এই, তুই কান ধরে দাঁড়া। দ্বিতীয় দিনেও সারাক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকলাম। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, তৃতীয় দিনেও একই শাস্তি। তবে এই শাস্তি আমার প্রাপ্য ছিল। আমি একটা ছেলের স্লেট ভেঙে ফেললাম। ভাঙা স্লেটের টুকরায় তার হাত কেটে গেল। আবার রক্তপাত, আবার কান ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি। আমি ভাগ্যকে স্বীকার করে নিলাম। ধরে নিলাম যে স্কুলে 2 ঘন্টা আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মাস্টার সাহেবেরও ধারণা হলো যে আমাকে কানে ধরে সারাক্ষণ দাঁড় করিয়ে রাখলে আমি অন্যদের বিরক্ত করার সুযোগ পাব না। আজকের পাঠক পাঠিকাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যি আমাকে পাঠশালার প্রথম শ্রেণীটি কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতে হয়েছে। তবে আমি একা ছিলাম না। বেশিরভাগ সময় আমার সঙ্গী ছিল শঙ্কর। সে খানিকটা নির্বোধ প্রকৃতির ছিল। ক্লাসে 2 জন শঙ্কর ছিল। আমি যার কথা বলছি তার নাম মাথামোটা শঙ্কর। মোটা বুদ্ধি অর্থে মাথামোটা নয়, আসলেই শরীরের তুলনায় তার মাথা অস্বাভাবিক বড় ছিল। ক্লাস 1-এ যে যতখানি লম্বা ছিল, ক্লাস 5 ওঠার পরও সে ততখানি লম্বাই রইল, শুধু মাথাটা বড় হতে শুরু করলো। ক্লাসে শঙ্কর ছাড়া আমার আর কোনো বন্ধু জুটল না। সে আমার সঙ্গে ছায়ার মতো লেগে রইল। আমি যেখানে যাই সে আমার সঙ্গে আছে। মারামারিতে সে আমার মতো দক্ষ নয়, তবে মারামারির সময় দাঁত মুখ খিচিয়ে ধরনের গরিলার মতো শব্দ করে প্রতিপক্ষের দিকে ছুটে যেত। এতেই অনেকে পিলে চমকে যেত। শঙ্করকে নিয়ে শিশু মহলে আমি বেশ ত্রাসের সঞ্চার করে ফেলি। এই সময় স্কুলে কিছুদিনের জন্য কয়েকজন ট্রেনিং স্যার এলেন। ট্রেনিং স্যার ব্যাপারটা কি আমরা কিছুই জানি না। হেড স্যার শুধু বলে গেছেন নতুন স্যাররা আমাদের কিছুদিন পড়াবেন। দেখা গেল নতুন স্যাররা বড়ই ভালো। পড়া না পারলেও শাস্তি দেবার বদলে মিষ্টি করে হাসেন। হইচই করলেও ধমকের বদলে করুণ গলায় চুপ করতে বলে। আমরা মজা পেয়ে আরও হইচই করি। একজন ট্রেনিং স্যার কেন জানি সব ছাত্রছাত্রীকে বাদ দিয়ে আমাকে নিয়ে পড়লেন। অদ্ভুত সব প্রশ্ন করেন। আমার যা মনে আসে বলি, আর উনি গম্ভীর মুখে বলেন, তোরা তো বুদ্ধি হলো কি করে? বড়ই আশ্চর্যের ব্যাপার। তোর ঠিকমতো যত্ন হওয়া দরকার। তোকে নিয়ে কি করা যায় তাই ভাবছি। কিছু একটা করা দরকার। কিছু করার আগেই স্যারের ট্রেনিংকাল শেষ হয়ে গেল। তিনি চলে গেলেন। তবে কেন জানি কিছুদিন পরপরই আমাকে দেখতে আসেন। গভীর আগ্রহে পড়াশোনা কেমন হচ্ছে তার খোঁজ নেন। সব বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়ে ক্লাস 2-তে ওঠার সংবাদ পাবার পর স্যারের উৎসাহে ভাটা পড়ে যায়। শুধু যে উৎসাহে ভাটা পড়ে তাই না, উনি এতই মন খারাপ করেন যে আমার নিজেরও খারাপ লাগতে থাকে। ক্লাস 2-তে উঠে আমি আরেকটি অপকর্ম করি। যে রূপবতী বালিকা আমার হৃদয় হরণ করেছিল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলি। গম্ভীর গলায় জিজ্ঞেস করি, বড় হয়ে সে আমাকে বিয়ে করতে রাজি আছে কিনা। প্রকৃতির কোনো এক অদ্ভুত নিয়মে রূপবতীরা শুধু যে হৃদয়হীন হয় তাই না, খানিকটা হিংস্র স্বভাবেরও হয়। সে আমার প্রস্তাবে খুশি হবার বদলে বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। খামচি দিয়ে হাতের 2-3 জায়গায় চামড়া তুলে ফেলে। স্যারের কাছে নালিশ করে। শাস্তি হিসেবে 2 হাতে 2টি ইট নিয়ে আমাকে নীল ডাউন হয়ে বসে থাকতে হয়। প্রেমিক পুরুষদের প্রেমের কারণে কঠিন শাস্তি ভোগ করা নতুন কোনো ব্যাপার নয়। তবে আমার মতো এত কম বয়সে প্রেমের এমন শাস্তির নজির বোধ হয় খুব বেশি নেই। স্কুল আমার ভালো লাগতো না। মাস্টাররা অকারণে কঠিন শাস্তি দিতেন। পাঠশালা ছুটির পর বেশ কিছু ছাত্রছাত্রী চোখ মুছতে মুছতে বাড়ি যাচ্ছে। এই ছিল প্রাত্যহিক ঘটনা। আমাদের পাঠশালার প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা, কিন্তু একটা ক্লাস থেকে অন্য ক্লাস আলাদা করা নয়। অর্থাৎ কোথাও কোনো পার্টিশনের ব্যবস্থা নেই। কোনো ক্লাসে একজন শাস্তি পেলে পাঠশালার সবাই তা দেখে বিমলানন্দ ভোগ করত। শিক্ষকরাও যে মমতা নিয়ে পড়াতেন তাও না। তাদের বেশিরভাগ সময় কাটত ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার কলাকৌশল বের করার কাজে। পড়ানোর সময় কোথায়? আমার পরিষ্কার মনে আছে, একজন শিক্ষক ক্লাস 4-এর একজন ছাত্রের দিকে একবার প্রচণ্ড জোরে ডাস্টার ছুঁড়ে মারেন। ছাত্রটির মাথা ফেটে যায়। অজ্ঞান হয়ে যাওয়া ছাত্রের মাথায় প্রচুর পানি ঢালাঢালি করে তার জ্ঞান ফেরানো হয়।
জ্ঞান ফেরার পর প্রথম যে প্রশ্নটি তাকে করা হয় তা হচ্ছে, আর এরকম করবি কোনো দিন? স্কুল জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলি। একদিন ক্লাসে গিয়ে দেখি চারিদিকে চাপা উত্তেজনা। পড়াশোনা এবং শাস্তি দুটোই বন্ধ। শিক্ষকদের মুখ হাসাহাসি। আমাদের জানানো হলো আমেরিকা নামের এক ধনী দেশ আমাদের দরিদ্র দেশের ছেলে মেয়েদের কিছু সাহায্য দিয়েছে। সেই সাহায্য আমাদের দেয়া হবে। সাহায্য হিসেবে আমরা সবাই 1 টিন গুঁড়া দুধ এবং 1 টিন মাখন পেলাম। 2 হাতে 2 টিন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেলাম। মা বিস্মিত হয়ে বললেন, সবাই কি দিয়েছে? আমি বললাম, স্যার বলেছেন পাকিস্তানি সব স্কুলের ছাত্রছাত্রীদের 2 টিন করে দিয়েছে। মা অবাক বিস্ময়ে বললেন, একটা দেশ কত ধনী হলে এমন সাহায্য দিতে পারে? মা আমেরিকার প্রতি বড়ই কৃতজ্ঞ হলেন। আমরা সকালের নাস্তায় রুটি মাখন খেতে শুরু করলাম। টিন দুটি শেষ হবার আগেই দ্বিতীয় দফায় আবার পাওয়া গেল এবং জানা গেল প্রতি মাসে 2 বার করে দেয়া হবে। স্কুলের হেডমাস্টার সাহেবের ঘর দুধ এবং মাখনের টিনে ভর্তি হয়ে গেল। মার মুখের হাসি আরও বিস্তৃত হলো। আমেরিকা নামে সোনার দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে তিনি সম্ভবত শুকরানা নামাজও আদায় করলেন। যদিও হেড স্যারের ঘর ভর্তি ছিল দুধ এবং মাখনের টিনে, আমরা আর পেলাম না। হেডমাস্টার সাহেব ঠিক করলেন ছাত্রদের স্কুলেই দুধ বানিয়ে খাওয়ানো হবে। দুধ বানানোর আনুষঙ্গিক খরচ আছে। চুলা কিনতে হবে, ছাত্রদের জন্য মগ কিনতে হবে, জ্বালানির খরচ আছে। এইসব খরচ মেটানো হবে মাখনের টিন বিক্রি করে। 2-3 দিন তাই হলো। বিশাল কড়াইয়ে দুধ জাল দেওয়া হলো। অতি অখাদ্য সেই দুধ জোর করে আমাদের খাওয়ানো হলো। শারীরিক শাস্তির চেয়েও সেই শাস্তি ভয়াবহ ছিল। আমরা প্রতিটি ছাত্রছাত্রী মনে প্রাণে প্রার্থনা করলাম, আল্লাহ তুমি আমাদের এই দুধের হাত থেকে বাঁচাও। আল্লাহ শিশুদের প্রার্থনা শুনলেন। শাস্তি বন্ধ হলো। দুধ খাওয়ানো শেষ হলো। আমাদের শিক্ষকরা সবাই রিক্সা ভর্তি করে দুধ ও মাখনের টিন বাড়ি নিয়ে গেলেন। আমার বয়স তখন খুবই কম। এই বয়সে দুর্নীতি সম্পর্কে কোনো ধারণা হবার কথা নয়, কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরাই সেই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দিলেন। আমার জীবনে শিক্ষকেরা এসেছেন দুষ্ট গ্রহের মতো। আমি সারা জীবন অনেক কিছু হতে চেয়েছি, আইসক্রিমওয়ালা, জুতা পালিশওয়ালা থেকে ডাক্তার, ব্যারিস্টার, কিন্তু কখনো শিক্ষক হতে চাইনি বলে বোধ হয় এখন জীবন কাটাচ্ছি শিক্ষকতায়। গল্পের আসর বাই অবডিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা আত্মজীবনী আমার ছেলেবেলা। আসছিল 2য় পর্ব। আমার এই গল্পপাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন, আশেপাশের সবাইকে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।